আর এই বাংলাদেশে অশান্তির জন্য আমাদের এই সীমান্ত যে বাণিজ্য, সেই সীমান্ত বাণিজ্যে বিঘ্ন ঘটেছিল, বিভিন্ন সীমান্তে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। এই যে মহদীপুর সীমান্ত মালদার একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখান দিয়ে আবার ব্যবসা বাণিজ্য শুরু হলো। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এই সীমান্ত কতটা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে? প্রতিদিন কত লরি কি কি জিনিস নিয়ে যায়, আবার স্বাভাবিক কতটা হলো? একদমই দেখো অয়নদা, দীর্ঘ 48 ঘন্টা পর ফের মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য, সেই বাণিজ্য শুরু হলো। আমি এই মুহূর্তে বাণিজ্য বন্দরে রয়েছি, আর আমার পেছনে এবং এ পাশে দেখো কিভাবে লম্বা গাড়ির লাইন, যে গাড়ির লাইন কিন্তু গত 48 ঘন্টা ধরে মহদীপুর পার্কিং এ আটকে ছিল। অবশেষে বাংলাদেশ এবং ভারতীয় কাস্টমসের উচ্চ পর্যায়ের বৈঠক হয় 0 পয়েন্টে। এরপরেই কিন্তু এক এক করে গাড়ি নেওয়া শুরু হয়েছে। বাংলাদেশে ভারতীয় পণ্য বোঝাই গাড়ি কিন্তু যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা কথা বলে নেব এক্সপোর্টার সংগঠন মহদীপুরে, তাদের প্রতিনিধিরা রয়েছেন। 48 ঘন্টা পর চালু হলো, কি শর্তে চালু হলো বা কতক্ষণ গাড়ি যাবে? আমাদের দু দেশের যৌথ আলোচনায় বাংলাদেশি কাস্টম, বাংলাদেশে আমাদের ইম্পোর্টার অ্যাসোসিয়েশন এবং বিজেপি, আমাদের ইন্ডিয়ান কাস্টম, বিএসএফ এবং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সব যৌথ মিলিয়ে আলোচনার ভিত্তিতে গাড়ি যাচ্ছে। তাতে সকাল থেকে গাড়ি ডিস্টার্ব ছিল। সকাল দুপুর 1টার সময় আমরা শুরু করেছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি। এবার বিএসএফ একটু প্রবলেম ছিল, তাতেও আলোচনা করে সলভ হয়ে 2টা থেকে গাড়ি যাচ্ছে। গাড়ি যাবে এবং কত গাড়ি অপেক্ষায়? আমাদের গাড়ি 5:30 অবধি যাবে। আমাদের সাথে এটা আলোচনা হয়েছে, গাড়ি 5:30 অবধি যাবে। তো তবুও বাংলাদেশের বিকেল 5:30 পর্যন্ত গাড়ি যাবে এবং যা জানছি একদম থমকে যাওয়ার পরে আবার শুরু হয়েছে পণ্য বোঝাই লরি। মহদীপুর সীমান্ত, আরো একটা সীমান্তে চলে যাব, চ্যাংরাবান্ধা সীমান্ত। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তেও 2 দিন পর এই শুরু হলো ব্যবসা বাণিজ্যের পারাপার, সীমান্ত বাণিজ্য। সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, 2 দিন বন্ধ, এই 2 দিনে কত ক্ষতি হলো এবং এখনো কি স্বাভাবিক পরিস্থিতি হয়েছে? হ্যাঁ অয়নদা, ধরো গত 2 দিন ধরে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে বাণিজ্য ছিল। অর্থাৎ এই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে যে ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন ছিল, সেই পণ্য পরিবহন একেবারেই বন্ধ হয়ে যায়। এবং গতকাল বিকেল থেকে কিন্তু এই যে ভারতের যে সমস্ত ব্যবসায়ীরা আছে, এক্সপোর্টার্সরা আছে, তাদের সঙ্গে বাংলাদেশের যারা এক্সপোর্টার্স আছে তারা যোগাযোগ শুরু করে। এরপরই দুদেশের মধ্যে কথাবার্তা হয় এবং সবুজ সংকেত মেলে। তারপর গতকাল বিকেল থেকে বাংলাদেশে যে ভারতের প্রায় 200-র বেশি ট্রাক আটকে ছিল, সেই ট্রাকগুলো ফিরে আসতে শুরু করে। আজ সকালেও ফিরে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে ভারতের যে পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে যেতে শুরু করেছে এবং বাংলাদেশ থেকেও বেশ কিছু পণ্যবাহী ট্রাক সেগুলো বিভিন্ন পণ্য নিয়ে ভারতে এসেছে। মানে আন্তর্জাতিক বাণিজ্যটা, বিশেষ করে ভারত বাংলাদেশ বাণিজ্যটা খুব গুরুত্বপূর্ণ। সেই বাণিজ্য থমকে গেলে পরে বাংলাদেশেরও ক্ষতি, ভারতেরও ক্ষতি। আবার চলে যাব আরো একটা সীমান্ত, হিলি সীমান্তে চলে যাব শুভঙ্কর। হিলি সীমান্ত, সেখানেও দেখছেন আপনারা শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সীমান্ত পারাপার শুরু হয়ে গেছে। বিভিন্ন লরি সীমান্ত পার করছে, বিভিন্ন লরি সীমান্ত পার করে ও দেশে যাচ্ছে, এ দেশে আসছে। আমদানি রপ্তানি বাণিজ্য শুরু, হিলি সীমান্ত পণ্য পরিবহন শুরু, বিভিন্ন জায়গায় সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে। 2 দিন বন্ধ ছিল, 2 দিনে প্রচুর ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরে হিলি সীমান্তে আজকেও পণ্য পরিবহন শুরু হয়েছে, আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আমরা দেখালাম চ্যাংরাবান্ধা, দেখালাম মহদীপুর এবং এই মুহূর্তে হিলি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। হিলি সীমান্ত কি ছন্দে ফিরেছে অনুপ? একদম, হিলি সীমান্ত কিন্তু অনেকটাই ছন্দে ফিরে গেছে, কারণ আমদানি রপ্তানি দুটোই শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু যে মানুষ যাতায়াত, সেটা ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারত মানুষ আসা যাওয়া দুটোই শুরু হয়েছে। জ্বালাতে হওয়ার পর থেকে অবস্থায় কাঁচামাল যেমন যাচ্ছিল, তারপর থেকে কিন্তু অন্যান্য যে পণ্য যাওয়া, সেই পণ্যের গাড়িও যাওয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও কিন্তু পণ্য আসা শুরু হয়েছে ভারতে। হাসিনা ছেড়েছেন দেশ সোমবার, তারপরে আজকে বুধবার। এই কয়েক দিনে প্রায় 100 কোটি টাকারও ক্ষতি হয়েছে ব্যবসার। দেখুন,
পড়শি দেশ, ওপার বাংলা, অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 2217 কিলোমিটার। এই সীমান্ত এলাকায় রয়েছে বেশ কয়েকটি স্থল বন্দর। এই স্থল বন্দরগুলিতে আমদানি রপ্তানি প্রায় বন্ধ। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী সংগঠনগুলির দাবি, এর জেরে গত 3 সপ্তাহে বাংলায় ক্ষতি হয়েছে 100 কোটিরও বেশি। এটা উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। এখানে ব্যবসায়ীরা কার্যত মাছি মারছেন। এপারে পেট্রাপোল, ওপারে বেনাপোল। কয়েকদিন আগে ওই স্থলবন্দর গমগম করত। প্রতিদিন গড়ে 5000-এর বেশি যাত্রী স্থলবন্দর পেরিয়ে যাতায়াত করতেন। এর জন্য গাড়ি ভাড়া করতেন। বৈদেশিক মুদ্রা বিনিময়ের দোকানে ভিড় থাকতো, খাবার দোকানগুলিও থাকতো জমজমাট। এখন কোনো যাত্রীর দেখা নেই, ফলে সীমান্তে ব্যবসা লাটে। আমি ট্যাক্সি চালাই। কি অবস্থা পেট্রাপোল থেকে পেট্রাপোল সীমান্তে এখন আমরা 7 দিন অটোমেটিক বসে আছি। 7 দিনের মধ্যে কোনো ভাড়াপত্র নেই। ওই দেশের উপরে আমাদের নির্ভরশীল। ওই দেশ থেকে কোনো প্যাসেঞ্জার যদি আসে আমরা গাড়ি চালাতে পারি, নাহলে আমাদের বসে থাকতে হয়। যে ক্ষতির পরিমাণ আপনাকে বুঝিয়ে বলা যাবে না। কারণ হচ্ছে যে বাংলাদেশ যাত্রীকে কেন্দ্র করে শুধু আমি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নয়, পেট্রাপোলের ট্যাক্সি আছে, অটো আছে, বাস আছে এবং মানি এক্সচেঞ্জ আছে এবং আরো অন্যান্য যে সমস্ত সামগ্রী ব্যবসায়ীরা আছে, প্রত্যেকে সাফার আছে। বাইপাস লাগোয়া মুকুন্দপুর, এখানকার সোনালী পার্কে একের পর এক গেস্ট হাউস। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে অনেকেই এইসব গেস্ট হাউসে থাকতেন। এখন সব ফাঁকা। আসে, মোটামুটি আসে, বছরে সবসময় আসতেই থাকে। এখন 5 জন আছে। কমেছে যখন বাংলাদেশে গন্ডগোলটা চলছে বেশ কিছুদিন ধরে, তখন থেকেই কমে গেছে। আসার কথা ছিল 2টো পার্টি, সে 2টো পার্টি আসতে পারলো না। বাজার এখন খারাপ যাচ্ছে একটু। পেশেন্ট পার্টি অনেক কম আসছে গেস্ট হাউসে। এই গত 2-3 দিন থেকে ভালো পেশেন্ট পার্টি আসতো, বাংলাদেশ থেকে আসে পেশেন্ট দেখাতে আসতো হসপিটালে, এখন কম আসছে। নিউজ 18 বাংলা। এবার বাংলাদেশের খবরে যাচ্ছি। বাংলাদেশে আগামীকাল সম্ভবত তদারকি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের দাবি অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি হবেন সেই তদারকি সরকারের প্রধান। আগামীকালই বাংলাদেশে সরকারের শপথের সম্ভাবনা। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। মোহাম্মদ ইউনূস হলেন, সব ঠিক হলো। মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূসের অবস্থান কি? না, ভারত বিরোধী সে কথা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে শেখ হাসিনা বিরোধী মোহাম্মদ ইউনূস। অন্তত তার বিভিন্ন বক্তব্য থেকে এর আগেও কথা প্রকাশ পেয়েছে এবং শেখ হাসিনা সরকারও যে মোহাম্মদ ইউনূসকে খুব একটা পছন্দ করতো না তা স্পষ্টতই বলে দেওয়া যায়। সেই জায়গা থেকে দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এরকম একজন স্বনামধন্য ব্যক্তি এবং বাংলাদেশের গর্ব বলা যেতে পারে। অর্থনীতিবিদ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন এবং এত কাজ করেছেন মাইক্রো সেক্টরে, তারপরেও তিনি দেশের বাইরে রয়েছেন দীর্ঘদিন। এখনও তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন এবং প্যারিস থেকে আগামীকাল তিনি ফিরছেন। প্যারিস থেকে আগামীকাল ফিরছেন। সম্ভবত আগামীকালই তিনি শপথ নেবেন এই তদারকি সরকারের প্রধান হিসেবে এবং তার সঙ্গে আরও কেউ শপথ নেবেন কিনা এখনো সেই সিদ্ধান্ত হয়নি। তার কারণ এখনো আমাদের কাছে অন্তত এপার বাংলায় যে খবর আসছে সেই খবর অনুযায়ী পুরো নাম বা পুরো তালিকা এখনো তৈরি হয়নি। গতকাল গভীর রাত পর্যন্ত রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান এবং ছাত্রদের যে আলোচনা হয় সেই আলোচনা থেকে এখনো পর্যন্ত সব নাম তৈরি হয়নি। তবে এটা তো ঘটনা অতনু যে সেনার কথাতেই চলতে হবে মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে। শুরুতে হয়তো সেটা হবে, তবে একটা সময়ের পরে সেটা হবে না, সেটা মোহাম্মদ ইউনূস প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন। তার কারণ মোহাম্মদ ইউনূসের গতকালের বক্তব্য যদি আমরা এখন একবার শোনাতে পারি, যেখানে তিনি বারবার বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবে না। অতনু, সুতরাং এটা থেকে স্পষ্ট যে সেনা শাসনের পক্ষে তিনিও কোনোভাবে নন এবং সেনা তার উপর খবরদারি করবে এটাও তিনি কোনোভাবে মেনে নিতে পারবেন না। হয়তো শুরুতে এটা হতে পারে, কিন্তু একটা সময়ের পরে তা হবে না। কারণ মোহাম্মদ ইউনূস সেই বক্তব্য এর আগেই রেখেছেন যে সেনা শাসন বাংলাদেশের মানুষ মানবে না। তিনি নিজের উপরে রাখেননি, তিনি দেশের মানুষের উপরে রেখেছেন। দেশের মানুষ চায় না। শেখ হাসিনা বিরোধী কিন্তু ভারত বিরোধী কিনা তা এখনই বলা সম্ভব না এবং পদক্ষেপগুলো কি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। ইউনূস কি বলেছিলেন আমরা যদি দেখাতে পারি দেখাবো, না হলে ছাত্র নেতা 6ই অগস্ট তিনি কি বলেছিলেন দেখাবো। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য
সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আর এই যে আমার সহকর্মী অতনু বলছিলেন যে তিনি সেনা শাসনে থাকতে রাজি নন, সেনার উপর ভরসা করে থাকতে রাজি নন। বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবেন না। তদারকি সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগে তিনি বললেন, কি বললেন তার অবস্থান দেখুন। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. এই মুহূর্তে সরাসরি আবার চলে যাব নিউজ রুমে প্রতিনিধি অতনুর কাছে। অতনু, বাংলাদেশের পরিস্থিতি কি এই মুহূর্তে জানতে চাইবো, আপডেট কি আছে? বাংলাদেশের বেশ কিছু ডিস্টার্বিং ছবি আমরা গত সোমবার থেকে দেখে আসছি। তবে রাজনৈতিক পরিস্থিতি যদি বলতে হয় তাহলে একটা বিষয় খুব স্পষ্ট যে এই মুহূর্তে অনেকটা অ্যাডভান্টেজ সিচুয়েশনে বিএনপি, কারণ যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, এবং খালেদা জিয়া পেরলে ছিলেন তার কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। যেহেতু তিনি অসুস্থ, সুতরাং তার ছেলে অর্থাৎ তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বিএনপির কাজ করছিলেন, কিন্তু তিনিও দেশে থাকতে পারেননি। তার কারণ দেশে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছেন, তাই তাকে বিদেশেই থাকতে হতো। দেশে থাকলেই তিনি গ্রেপ্তার হয়ে যেতেন। এখনো তিনি বিদেশেই রয়েছেন, কিন্তু আমাদের কাছে নয়াপল্টনগঞ্জের একটা খবর আসছে। নয়াপল্টনগঞ্জে এই মুহূর্তে একটা বড় সমাবেশ হচ্ছে বিএনপির, যেখানে এই তারেক রহমান তিনি ভার্চুয়ালি থাকবেন, ভার্চুয়ালি তিনি সেখানে বক্তব্য পেশ করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিতে। কারণ তারিখ তো ইতিমধ্যেই রওনা দেবেন, রওনা দিয়েছেন হয়তো, এবং বাংলাদেশে পৌঁছেও যাবেন, আজকেই হয়তো পৌঁছে যাবেন। আর যা দেখা যাচ্ছে এখানে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের একটি নামের তালিকা তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর আন্দোলনকারী ছাত্রনেতা নাহিদ ইসলাম জানান, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররা। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু লুটপাট তো চলছে, আওয়ামী লীগ নেতারা খুন হয়ে যাচ্ছেন একের পর এক। এমনকি আফগানিস্তানে যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি নাকি দেখা যাচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মুখে মেরে। অতনু, এই পরিস্থিতিতে শেখ হাসিনা তিনি তো চলে গেলেন দেশ ছেড়ে, তিনি এখন দেশেই আশ্রয় নিয়েছেন। এদেশে কবে, কোথায়, কিভাবে যেতে পারবেন, কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত, কি অবস্থান? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখানে মনে রাখতে হবে ভারতের অবস্থান কি, সেই দিকেই সবাই নজর রেখেছে। কারণ ভারতের অবস্থানের উপর নির্ভর করছে তিনি আমাদের দেশে কতক্ষণ থাকতে পারবেন। তবে এমনই লুটপাটের কথা বলছিল অয়ন্ত, আমি দুটো লাইন অ্যাড করে দিতে চাই। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত লুটপাট এবং ছিনতাইয়ের খবর আসছে, এবং কুষ্টিয়ার কারাগার থেকে জেল পালিয়েছে 40 থেকে 50 জন বন্দী। এই মুহূর্তের আপডেট খবর আমরা জানতে পারছি। আর শেখ হাসিনার কথা বলছিল অয়ন, শেখ হাসিনা আমেরিকায় যেতে পারবেন না, শেখ হাসিনাকে ব্রিটেন এই মুহূর্তে যেতে দিচ্ছে না, তাহলে শেখ হাসিনা যাবেন কোথায়? সেই সিদ্ধান্ত শেখ হাসিনার উপর ছেড়েছে ভারত আপাতত সেফ হাউসে রেখেছে, কিন্তু কতদিন রাখবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পড়শি দেশ, সেই পড়শি দেশের সদ্য প্রাক্তন রাষ্ট্রপ্রধান তিনি রয়েছেন। যা জানা যাচ্ছে ইউরোপের কোনো দেশে তিনি যেতে চান এবং সেখানে তিনি খুব দ্রুতই হয়তো চলে যাবেন, হয়তো 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন। ফিনল্যান্ডের নাম শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। একেবারে এর আগেও শোনা গেছিল ফিনল্যান্ডের নাম, সুইজারল্যান্ডের নাম, ব্রিটেন না করে দিয়েছে, আমেরিকাও না করে দিয়েছে। পড়শি দেশের অবস্থা নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন, পথে নেমেছেন। তার সঙ্গে তিনি হচ্ছেন আজমেরি হক বাঁধন, বাংলাদেশের অভিনেতা। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন বিশৃঙ্খলার ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটি থাকবে।
গত 15 বছরে তিনি এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে তার লোকরাই রয়ে গেছে, সেটা সামরিক বাহিনীতে হোক, সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্ট হোক, মাননীয় স্পিকার হোক, প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে তারপরে কথা বলেছে। এবং আমাদের কাছে এটা খুবই সন্দেহজনক যে কেন সামরিক বাহিনী কিংবা পুলিশ এই সরকার পলায়ন যখন করেছেন তখন কেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা মাঠে নামেনি। এখানে কি তাদের অন্য কোনো প্ল্যান ছিল কিনা যে এই ধরনের নাশকতা করে তারা এটা দেখাতে চায় কিনা উনি যখন থাকছেন না তখন নৈরাজ্য আরো তৈরি হচ্ছে, সেটাকে একেবারে ভেঙে গুড়িয়ে ভেস্তে দিয়েছে আমাদের ছাত্র জনতা। গণভবনে যেই লুটপাট হয়েছে সেই মালামাল ফেরত দিয়ে যাচ্ছে মানুষ, গণভবন পরিষ্কার করা হয়েছে, সংসদ ভবন পরিষ্কার করা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে। আর অবশ্যই আমাদের এখানে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যারা বাংলাদেশে জন্মেছে বাংলাদেশটা তাদের সবার, আমরা সবাই বাংলাদেশী। আমি এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় আসলে কোনো রকমের বৈষম্য থাকবে না, এবং এই ছাত্রদের স্পিরিটটা যদি আমরা কাজে লাগাতে পারি তারাই পরবর্তীতে আমাদের লিডার হবে, তারাই আমাদের আসলে পথ প্রদর্শক। আমরা তাদের সাথে আছি এবং সাথে থাকবো। নমস্কার, দুপুর 2:30 আমি অয়ন চলে এসেছি নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। গুরুত্বপূর্ণ সব খবর, তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত, বাংলাদেশে সরকার গঠন হতে চলেছে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের কি পরিস্থিতি সেই সব নিয়ে আসবো। কারণ বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। তবে প্রথমেই হাওড়ার গড়চুমুকের ছবি আগে দেখাবো, তারপরে বাংলাদেশ যাব। দেখুন, গড়চুমুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক হোটেল কর্মীর মৃত্যু, আর তারপরে অবরোধ, আর তারপরেই পুলিশের লাঠি উঁচিয়ে তারা অবরোধকারীদের। দেখুন, ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠি, পর্যটন কেন্দ্রের বাইরে হাই ভোল্টেজ তার। পর্যটন কেন্দ্রের বাইরে 11,000 ভোল্টের বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মীর মৃত্যুর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কিভাবে হলো, কিভাবে গেল ওখানে 11,000 ভোল্টের তার? দেখা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিন্তু এই যে হোটেল কর্মী সেখানে নতুনই এই হোটেলে এসেছিল আগামীকাল। যেটা জানা যাচ্ছে যে এই হোটেল কর্মী যখন ছাদের উপরে টিনের ছেলের মধ্যে যারা পানের পিক বা থুতু ফেলতে যায় সেই সময় কিন্তু 11 ভোল্টের তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয় এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু তারে ঝুলতে থাকে। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয়রা যেটা মৃতদেহ যখন পুলিশ উদ্ধার করতে আসে সেই সময় কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হোটেল লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। তখনই কিন্তু সাধারণ জনতাকে কিন্তু ছত্রভঙ্গ করতে পুলিশ। হোটেলটা কি ঠিকঠাক ভাবে তৈরি হয়েছিল? মানে 11,000 ভোল্টের তার ওখান দিয়ে যাওয়ারই কথা কি? একদমই, যেটা স্থানীয়রা যেটা অভিযোগ আনছেন যে এই হোটেলটা কিন্তু বেআইনিভাবেই তৈরি করা হয়েছে, কারণ যেখানে 11,000 ভোল্টের তার আছে তার পাশেই কিভাবে এই হোটেল গড়ে উঠলো, এটা প্রশাসনের একটা নজরদারির অভাব। সেখানেই কিন্তু এরকম কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে কিন্তু যখন পুলিশ মৃতদেহ উদ্ধার করতে যায় তখনই কিন্তু এই সাধারণ উত্তেজিত জনতা হোটেল ভাঙচুরের চেষ্টা করে। তারপর কিন্তু পুলিশ লাঠি ভঙ্গ করে তার উত্তেজিত জনতা করিয়ে এই মুহূর্তে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেশ, এই পারমিশনটা প্রথম কে দিয়েছে সেই জবাবটা দিতে হবে আমাদের। 11,000 ভোল্টেজ আছে ওপরে, ঠিক আছে? আমরা একটা বাড়ি করতে গেলে তার অঞ্চলে পারমিশন নিতে হয়, এর পারমিশন নিতে হয়। আগে একটা ছোট ঘুমটি মিষ্টি দোকান ছিল, তো এটা কি পারমিশন কি করে হতে পারে? এত বড় হোটেল একটা তৈরি হয়ে গেল, কি করে পারমিশন পেতে পারে? আবার 11,000 ভোল্টেজে কি করে হতে পারে? এটা আনলিগেল একদম। আবার বলছি, বাংলাদেশের খবরে আসবো, কিন্তু তার আগে শিলিগুড়িতে উত্তেজনা। দেখুন, জলপাই মোড়ে উচ্ছেদ অভিযান, আর সেই উচ্ছেদ অভিযান ঘিরে আর্থ মুভার দিয়ে বিভিন্ন উচ্ছেদ হচ্ছে দোকানপাট, আর সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন ছবি, জলপাই মোড়ে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ, নিকাশি নালার ওপর দোকানঘর তৈরির অভিযোগ, বেআইনি নির্মাণ ভাঙতে গেলে ক্ষোভের মুখে পুরসভা। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। এরকম ভাবে নিকাশি নালার উপরে কতদিন ধরে এইরকম দোকান গড়ে উঠেছিল এবং কত দোকান ছিল? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু এই জলপাই মোড়ে ব্যবসায়ীরা এই দোকানঘর চালিয়ে আসছিল এবং শুধু ফুটপাত দখলই নয়, যে হাইড্রেনের উপরে কিন্তু গড়ে উঠছিল তাদের এই দোকানঘর। এবং বারবার করে পুরসভা তাদেরকে সঙ্গে বৈঠক করে
এবং তাদেরকে সরে যেতে বলে, কিন্তু না সরায়, তাদের নির্দিষ্ট সময় নোটিশও দেয়, কিন্তু সেটাও না মানায় কিন্তু আজ পুরসভার কমে সেখানে ভাঙতে গেলে রীতিমতো ক্ষোভে ফুটে ওঠে সেখানকার ব্যবসায়ীরা, যে জেসিবি নিয়ে পুরসভার কর্মীরা যায়, সেই জেসিবির সামনে তারা বসে পড়ে, পথ অবরোধ হয়ে যায় সেই জলপাই মোড়ে, এবং পুরো কর্মীরা ভাঙতে গেলে তাদেরকে আটকে দেওয়া হয়, কাজে বাধা দেওয়া হয়, এবং দীর্ঘক্ষণ ধরে আবার চলতে থাকে। যদিও মেয়র সাহেব জানিয়ে দিয়েছেন যে এই ধরনের বেআইনি ভাবে গড়ে ওঠা দোকানঘর তাদের বিরুদ্ধে অভিযান দায়ের চলবে, বিশেষ করে যারা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছে, যারা হাইড্রেনের উপরে অবৈধভাবে দোকানঘর গড়ে তুলেছে, সব দোকানে কিন্তু ঘুরিয়ে ফেলা হবে। ব্যবসায়ীরা নাচরবানা তাদের দাবি তাদের সঙ্গে আবারও মেয়রের বসতে হবে এবং বিকল্প ব্যবস্থা অর্থাৎ পুনর্বাসনের ব্যবস্থা করে দিলেই তাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া। আমরা জানি যে এর আগে শিলিগুড়িতে তৃণমূলের মেয়র পরিষদ সদস্য তিনি বাধা দিয়েছিলেন, তারপরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তিনি বাধা দিয়েছিলেন। এবার কিন্তু একেবারে সামনের সারিতে কিন্তু ব্যবসায়ীরা জলপাই মোড় ব্যবসায়ী সমিতির বাধার মুখে খালি হাতে ভিড় করে কিন্তু শিলিগুড়ি পুরসভা। জল স্টেশনের জন্য একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের লক্ষ্য একটা ড্রেনটাকে নির্দিষ্ট একটা ওয়াইড যেটা আছে সেটা বলুক, 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট কি হবে, তারপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদেরকে দিক, আমরা সেই জায়গায় আমরা নিজেরা ব্যবসা করি। এখানে মোটামুটি আমাদের টোটাল 250 দোকান, এদিকে কোনো নোটিশ হয়নি। আমরা এই শহরের নাগরিক, আমরা চাই মাননীয় মেয়র আমাদেরকে নির্দিষ্ট সময় আলোচনা করুন, আমরা সমস্ত বিষয়গুলোর সঙ্গে সহযোগিতা করতে পারি। আমরা মাননীয় মেয়রের সাথে কথা বলে তারপরে আমরা কি ডিসিশন দেয় সেটা মানবো। এক একটা 20 ফুট 22 ফুট আছে, অতটুকু তো জায়গা লাগবে না, যতটুকু সরকারের জায়গা দরকার আছে অতটুকু নেবার পরে যদি কিছুটা বাঁচে তাহলে এখানে আমাদের ব্যবসা করতে যাবে। কেন আমাদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে, সবাই নিয়ে যাবো কোথায়?